পরম্পরা মানে পূর্ববর্তী প্রজন্মের ধারাবাহিকতা রক্ষা করা। কবির সন্তান কবি বা লেখকের সন্তান লেখক, আবার আইনজীবী বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ, আবার চিকিৎসক বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ। এরকম যারা পরবর্তী সময়ে পারিবারিক পেশার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন, সেই সব কিছু মানুষের নিজের কথা তো বটেই, পূর্ববর্তী প্রজন্মকে নিয়েও কথা বলবো এই অনুষ্ঠানে। এদের বিশেষ আয়োজন সাজানো হয়েছে তাদের নিয়েই। নাম রেখেছি পেশায় পরম্পরা। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। পেশায় পরম্পরার আজকের অতিথি অধ্যাপক ডাক্তার নীনা ইসলাম। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। নীনা ইসলাম, আপনার সঙ্গে কথা বলবো, তবে আপনি কে একটু পরিচয়টা করিয়ে দিই তারপরে। অধ্যাপক ডাক্তার নীনা ইসলাম কার্ডিওলজিস্ট। তার পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের কন্যা। ডাক্তার নুরুল ইসলাম মানবদরদী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রামেরই সন্তান, জন্মগ্রহণ করেন 1928 সালে। কলকাতার ইসলামিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্য থেকে FRCP, MRCP ডিগ্রি নিয়ে দেশে ফিরে অধ্যাপনায় যুক্ত হন। পিজি হাসপাতাল প্রতিষ্ঠায় তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করেছেন ডাক্তার নুরুল ইসলাম। 1987 সালে নিযুক্ত হন জাতীয় অধ্যাপক হিসেবে। বাবার পদাঙ্ক অনুসরণ করে কন্যা নীনা ইসলামও নিজেকে যুক্ত করেছেন চিকিৎসা পেশায়। নীনা ইসলাম, আপনাকে আবারও স্বাগত জানাই। আপনার সঙ্গে তো গল্প করবো, তবে শুরুটা আপনার বাবার একজন সহকর্মী, তার কাছ থেকে আমি ডাক্তার নুরুল ইসলামের সম্পর্কে একটু জানি। জাতীয় অধ্যাপক ডাক্তার আজাদ খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আজাদ খানকে যুক্ত করে নিচ্ছি। জনাব আজাদ খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত। স্টুডিওতে জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের কন্যা আছেন নীনা ইসলাম। আপনার কাছ থেকে শুনতে চাই ডাক্তার নুরুল ইসলাম সম্পর্কে, তার কর্মযজ্ঞ সম্পর্কে। আপনি খুব কাছ থেকে তাকে দেখেছেন। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। কারণ অধ্যাপক নুরুল ইসলাম হলো আমার মেন্টর। আমি আজকে যা তা শুরু তার হাত ধরেই মেন্টর। তো আমি ওনার সঙ্গে এইটুকু বলবো যে উনি খুবই এক্সপার্ট ক্লিনিশিয়ান ছিলেন এবং খুবই সাকসেসফুল টিচার ছিলেন। বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনে তার অবদান এটা বলে শেষ করা যাবে না। আমি মনে করি যে যখন পোস্ট গ্রাজুয়েট এডুকেশন শুরু হয়, প্রফেসর নুরুল ইসলাম না হলে হয়তো শুরুই হতো না। সম্পর্ক জিনিসটা এরকমই। একদম শুরু থেকে আমি তৎকালীন পোস্ট গ্রাজুয়েট জয়েন করিনি, কিন্তু আমি 1967 সালে জয়েন করেছি এবং 67 থেকে 89 পর্যন্ত আমি তার জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছি। খালি মধ্যে 5.5 বছর আমি অক্সফোর্ডে ছিলাম। তাও আমি বলবো যে এই যে অক্সফোর্ডে যাওয়া এবং আমি তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এই গ্যাস্ট্রোএন্টারোলজিতে অধ্যাপনা, গ্যাস্ট্রোএন্টারোলজিতে ট্রেনিং নেওয়া, এটা তারই অনুপ্রেরণায়। তো তার আমার জীবনে তার যে অবদান সেটা আমি বলে শেষ করতে পারবো না। এবং এমনি ব্যক্তিগতভাবেও সে আমাকে, আমি মনে করি, তার ছেলের মতোই স্নেহ করত। এবং শুধু তাই না, এত স্নেহ করত যে আমার যে বিবাহ হয়, সে বিবাহের যে পোশাক, আমার বরযাত্রী শুরু হয়েছে তার বাড়ির থেকে, সেই গুলমাহের থেকে, এবং আমার বিবাহের পোশাক আমাকে পরিয়ে দিয়েছেন তার মা। আচ্ছা, তার মা। সুতরাং তার কথা আমি আর কি বলবো, বলে তার অবদান, আমার জীবনে তার অবদান আমার শেষ করা যাবে না। জি, আপনার জীবনের পাশাপাশি দেশের জন্য তার অবদানও তো আসলে আমরা ভুলতে পারি না। বিশেষ করে জাতীয় ঔষধ নীতি প্রণয়নটা তার হাত ধরে হয়েছে। পিজি হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি যারা করেছে, উনি সেই কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং জাতীয় ওষুধ নীতি বলতে গেলে তারই প্রধান অনুপ্রেরণা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, কিন্তু থাকলেও তো ওটা উনি ওই কমিটির হেড ছিলেন। পিজি হাসপাতালকে শেপ দেওয়া, এটা এদেশে গ্রহণযোগ্য করা, এটাকে উন্নতি করা, এটা করা, সবকিছু। শুধু তাই না, কারণ যে পিজি যেখানে আছে সেখানে শিফট করা, এটাও অধ্যাপক নুরুল ইসলাম করে গেছেন। আমরা তো শুরু করেছিলাম যে একেবারে ঢাকা মেডিকেল কলেজের সংলগ্ন একসময় ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টি, সেখানে শুরু করছিলাম। কিন্তু
এটা যে বর্তমান জায়গাতে শিফট করেছে, এটাও প্রফেসর নুরুল ইসলাম শিফট করে গেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ধন্যবাদ আজাদ খান, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজাদ খান নিজেরও বয়স হয়েছে, মানে অনেকখানি, তার মধ্যে যতটুকু জিস্ট তা শুনলাম। আপনার কাছে আসি, বাবাকে দেখেই চিকিৎসক হওয়ার আগ্রহ তৈরি হয়েছে? বাবার চিকিৎসক সত্তা দেখে। ওকে। বাবা হিসেবে বাবা খুবই স্নেহপরায়ণ ছিলেন, কিন্তু চিকিৎসক সত্তাতে উনি যে রকম নিয়মানুবর্তিতা নিজের জীবনে প্রতিফলিত করেছিলেন সেটাই আমাকে মুগ্ধ করেছিল মূলত। আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট। হেসে খেলে সেজে গুজে চলতে খুব পছন্দ করতাম, সবার খুব আদরের ছিলাম। তা বাবাকে যখন দেখতাম যে রুগীরা যেভাবে ভালোবাসা দিচ্ছে, কেউ হয়তো বা একটা বাগানের লাউ নিয়ে আসছে, কেউ তার গরুর দুধ নিয়ে আসছে, কারোর কাছে ক্যাশ টাকা নেই, কিন্তু অপরিসীম ভালোবাসা, সেটাই আমাকে মূলত মুগ্ধ করেছিল। আর পরে যখন আমি পরিণত বয়সে আসি, তখনও অনেক উপলব্ধি আমাকে এখনো অনুপ্রাণিত করে। তাকে মানে হয় না, মানে বাবার কি কোনো রকম প্রভাব ছিল যে তুমি ডাক্তার হবা? না, কোনোদিন জোর করেনি। কারণ বাবা মা আমাদের ভাই বোনদেরকে এমনভাবে বড় করেছিলেন বরাবরই যে তুমি যেটা ভালোবাসো সেটাই তুমি দায়িত্বর সাথে পালন করো, সেটাই তুমি চর্চা করো। কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কথা আমাদের পরিবারে জোর বলতে পড়ালেখার ব্যাপারে কখনোই ছিল না। একটাই ছিল যে প্রতিদিন একই নিয়মে একই সময়ে পড়তে বসতে হবে, এবং অল্প হোক বেশি হোক একটু প্রতিদিনই পড়ালেখা করতে হবে। মাগরিবের আজান মানি বিকালে, আসরের আজান মানি বিকালে খেলা খেলতে হবে, এবং মাগরিবের আজান মানি মুখ হাত ধুয়ে নামাজ পড়ি আর না পড়ি পড়তে বসতে হবে, মানে ঘরে ঢুকে দিতে হবে। জি, আমরা তাকে অধ্যাপক নুরুল ইসলামকে গরিবের ডাক্তার হিসেবে বেশি চিনি। তো তখন মনে হয় না যে বাবার মতো ডাক্তার হলে তো সে গরিবই হয়ে থাকতে হবে? না, কখনোই মনে হয়নি। কেন জানি এটা কখনো আসেনি। এখন বরঞ্চ আমাদের চিকিৎসা ব্যবস্থা বলবো না, আমরা যারা চিকিৎসক, এই যুগের চিকিৎসক, সেটা দেখলে মনে হয় আমরা কি আসলেই রুগীর ভালোর জন্য রুগী দেখছি, নাকি মাথার পিছনে ফিসের অঙ্কটা মাথায় নিয়ে রুগী দেখছি। এখন পর্যন্ত মনে হয় ওই জিনিসটা অনেকের মধ্যে আসেনি। অনেকে বেশিরভাগই ডাক্তাররাই ভালোবেসে পরিশ্রম দিয়ে রুগী দেখেন। তবে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপট বলতে আমি বাধ্য হচ্ছি, একজন ডাক্তারের উপর যেই রুগীর প্রেশারটা পড়ে, একজন ডাক্তারকে যদি 3 ঘন্টার মধ্যে 100-র কাছাকাছি রুগী দেখতে হয়, উনি চান আর না চান, কারণ রেফারেল সিস্টেমটা আমাদের এখানে খুবই মানে বাধাগ্রস্ত। একজন মেডিকেল অফিসারও তো সে খুব একটা ছোট ডাক্তার না। রুগীরা বলে যে প্রফেসর আছে কিনা, এই ধারণাটা তো ওদের ভাঙতে হবে। কারণ আমরা যারা প্রফেসর হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা কিন্তু একই পড়ালেখা, MBBS আমরা যা পড়ি একই পড়ালেখা, আরেকটু গভীরভাবে আরেকটু দায়িত্বের সাথে আমরা পড়ালেখা করি। পরবর্তীতে আরো কিছু ডিগ্রি গ্রহণ করার জন্য। আর আপনাদের সবসময় পড়তে হয়, প্রতিদিন পড়তে হয়। পড়াটাকে এত বোঝা তখন মনে হয় না যখন আপনি ভালোবেসে পড়ালেখাটা করেন। কারণ পেশা তো আপনাকে ভালো না বাসলে ওটা তার পেশা হলো না। ওটা কারণ প্রতি মুহূর্তে তো আসলে যুগের পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন নতুন আইডিয়া আসছে, নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা আসছে, সেটা না পড়লে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আর এখন তো পড়ালেখা করা খুব সহজ, বই ক্যারি করতে হয় না, কলম ক্যারি করতে হয় না, হাতে একটা কম্পিউটারও লাগে না, মোবাইল থাকলেই হয়। অনেক সহজ হয়ে গেছে পড়ালেখা। হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে থাকতে থাকতে, রিক্সার জ্যামে বসে থাকতে থাকতে, যে কোনো পরিবেশে যে কোনো ভাবেই পড়া যায়। টায়ার্ড লাগছে, বিরক্ত লাগছে, আচ্ছা ওখান থেকে একটু ইউটিউব ফাঁকে দেখে দিলাম। অনেক সহজ হয়ে গেছে পড়ালেখা। টেবিল চেয়ারে বসে কাগজ কলম নিয়ে পড়ালেখার সেই কঠিন পরিশ্রম এখন নেই বললেই চলে, এবং সেই জন্যই কি আমাদের দায়িত্বটা কমে গেছে কিনা জানি না। যখন ধরেন ওই যে আপনি বললেন না, অধ্যাপকের কাছে যেতে হবে, প্রফেসর আছে কিনা দেখবো, MBBS এর কাছে না গিয়ে, সেটা কি আপনার কাছে মনে হয় রোগীর আস্থার সংকট? বা নিনা ইসলামের অনেক জনপ্রিয়তা, উনি অনেক ভালো কার্ডিওলজিস্ট, ওনাকেই দেখাতে হবে আমাকে, এই কারণে রোগীর চাপটা বেশি পড়ে কিনা? ডাইভার্সিফিকেশন কম হয়েছে কিনা? অবশ্যই ডাইভার্সিফিকেশন কম হওয়ার জন্য আমি মনে করি আমরা যারা স্বাস্থ্য খাতে আছি আমরাও কিছু দূর দোষী। সব কিছু প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না। আমি একজন ডাক্তার যখন আমার চেম্বারে প্র্যাকটিসে বসি, কিংবা অফিসে যখন রুগী দেখি, কিংবা অফিসে বসা অবস্থায় রুগীকে বলছি এখন আমার সময় নেই, আপনি চেম্বারে আসেন, আমি নিজেই বসে এটা অন্যায় করছি। আর
আরেকজন ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিয়ে সেটাকে সমালোচনা করার রোগীর সময় হয়তো বা প্রেসক্রিপশনটা আসলেই সমালোচনার মতো, হয়তো বা অতগুলো পরীক্ষা দেওয়ার প্রয়োজন ছিল না। আমি যেখানে বসি ওখান থেকে পরীক্ষাগুলো করেনি, অথচ 1 মাসের মধ্যে কোনো পরীক্ষা থাকলে বেশিরভাগ পরীক্ষায় প্রযোজ্য হয় রিপোর্টগুলো। অন্য হাসপাতালে করেছে, আমি বললাম যে না এটা তো হবে না, বাদ অমুক দিয়ে জায়গায় করতে হবে। হ্যাঁ অমুক জায়গায় করতে যেখান হবে। থেকে আপনি পার্সেন্টেজ পার্সেন্টেজ ডাক্তাররা পায়, আমি 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 পেলেও just নেই না। যেহেতু আপনি চিকিৎসক এজন্য আপনার উপরেই দায়টা বর্তায় আর কি, এজন্য অবশ্যই বললাম। জি। অবশ্যই দুধের মধ্যে 1 ফোঁটা কালি যথেষ্ট, কিংবা একটা মাছি যথেষ্ট। আর ডাক্তারি তো একটা পবিত্র পেশা, এটা সব পেশার সাথে তো তুলনা করতে পারবো না। এটা সম্মান যেমন আছে, দায়িত্ব তেমন আছে। অতএব এটার পবিত্রতা কিংবা দায়িত্ব যে আপনাদের তো শব্দটাই ওথও ব্যবহার নিতে হয় করি, সম্ভবত, অবশ্যই শপথ নিতে হয়। হিপোক্রেটিক ওথ নিতে হয়, প্রথমেই নিতে হয়। জি। তো শপথটা কতটুকু রাখা যায় আসলে শেষ পর্যন্ত, বা কজন রাখে? শপথটা আসলে একটা বিবেক, কিন্তু কেউ কেউ তাহলে বলবে যে প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন, কিন্তু এটা তো বিবেকের কাছে দায়বদ্ধতা। আপনি যখন ডাক্তারি পেশা নিজের কাছে চিন্তা করছেন আমি ডাক্তারি পড়বো, আপনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন বাবা মার দিক থেকে কোনো প্রেশার ছিল কিনা, বাবার থেকে প্রেশার ছিল কিনা, কোনো দিনও ছিল না, তাহলে আমি ডাক্তারি পড়লাম কেন? সবাই বলতো যে ডাক্তারি অনেক কঠিন, কিন্তু আমার একটাই উত্তর ছিল, দেখ কি করবো, এটাই ভাল লাগে, যেটা ভাল লাগে না সেটা তো পড়তে পারবো না। আর ডাক্তারি পড়তে গিয়ে দেখলাম যে গাইনি আমার একটু কঠিনই লাগে। গাইনিতে যখন একটা সিজারিয়ান অপারেশন দেখতে গেলাম, আমি আমার মেডিকেল লাইফে কখনো অজ্ঞান হয়নি। আমি সবসময় আপনার ডিসেকশন করতাম, আমি ভালোবাসতাম ডিসেকশন করতে। ফার্স্ট ইয়ারে যেটা আমরা কলেজের পরপরই ফার্স্ট ইয়ারে ঢুকে করা খুব কঠিন, এবং ওই ক্লাসগুলোতে আমরা খুব স্ট্রং ছেলে মেয়েরা অনেক সময় অজ্ঞান হয়েছে কিংবা ব্ল্যাক আউট হয়েছে। কিন্তু আমি গাইনিতে গিয়ে কেন যে অজ্ঞান হলাম সব শেষে, তখন আমার যেটা পরীক্ষা দিতে গিয়ে মনে হয়েছিল যে যেটা আমার কঠিন লাগে, যেটা আমি পরে হয়তো বা কন্টিনিউ করবো না, সেটা আমি গভীরভাবে পড়ে পাশ করে বের হয়ে আসি। কারণ ওটাতে যদি আমি আটকে যাই তাহলে তো ওটাতে পরে আমার আরও তিতা হয়ে যাবে, আমার জন্য আরও কঠিন হয়ে যাবে। তাই এটা সবাই আমাকে দুষ্টামি করতো, যেটা তুমি পছন্দ করো না সেটা এত পড়ছো। আমি বলতাম যে না, এটা কারণ অন্য, যাতে সহজেই পার হয়ে যায়। হয়তো আমি মনে করি যার যেটা কঠিন লাগে কিংবা ওটা পরে সে হয়তো বা তার জীবনে চলমান রাখবে না, ওটা গভীরভাবে একবার যদি পথে ঢুকেই থাকে, ওটা গভীরতার সাথে পরিশ্রমের সাথে পার হয়ে আসাটাই বুদ্ধিমানের। আপনার এখনকার চিকিৎসক যারা নতুন এমবিবিএস হয়ে বেরোচ্ছে বা নতুন নতুন প্র্যাকটিস করছে, তাদের কি মনে হয় যে আমাদের কেন যদি মনে হয় অনেক মেডিকেল কলেজ, কিন্তু সেখানে পড়াশোনার মানটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে? আপনার কি মনে হয় একজন অধ্যাপক হিসেবে? মানের অপ্রতুলতা তো অবশ্যই আছে, এ কারণে যে একজন শিক্ষক যদি একটা কলেজে মনোনিবেশ না করে কিংবা একটা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত না থাকে, ওনাকে যদি দিনের মধ্যে 4টা ইউনিভার্সিটিতে যেতে হয়, পড়াইতে 4টা হয়। জায়গায় পড়াতে হয়, রাস্তার জ্যাম তো আছেই, তা দিন শেষে উনি কেন যাচ্ছেন? অবশ্যই উনি ছাত্রছাত্রীদেরকে ভালোবাসেন, শিক্ষার প্রচার চান, কিন্তু রেমুনারেশনের একটা ব্যাপার আছে, ওটা ওনার পারিশ্রমিক, ওটা ওনার প্রাপ্য। কিন্তু একই ভ্যাসিনিটির মধ্যে, একই জায়গার মধ্যে যদি একজন শিক্ষক ওরকম পাশাপাশি মেডিকেল কলেজগুলিতে শিক্ষা দিতে পারেন, সেটা ওনার জ্ঞান চর্চার জন্য যেমন ভালো, ছাত্ররাও ওনাকে পাচ্ছেন সেভাবে। ভালো শিক্ষক পাওয়া খুব কঠিন, কিন্তু একজন চিকিৎসক অন্তত বাংলাদেশের আঙ্গিকে আমি বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে সরকারি চিকিৎসকরা, তাদের বেতন কাঠামো, তাদের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল, খুবই কম। যেখানে একই র্যাঙ্কের একজন প্রশাসনের কর্মকর্তা কিংবা কর্মচারীই বলি, তাদের সুযোগ সুবিধা যেভাবে দেখা হয়, তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি, তাদেরকে বেশি দেওয়া হচ্ছে আমি বলবো না, আমি বলবো তাদেরকে যথার্থ দেওয়া হচ্ছে। সেভাবে একজন আইনজীবী কিংবা একজন চিকিৎসক, যারা একটা দেশের একটা জাতির মেরুদণ্ডের মতো, তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো কম দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। তবে আমরা আশান্বিত, এই কারণেই বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, পড়াচ্ছেন অথবা চেম্বার করছেন, চেম্বারে ঢাকার বেশি বাইরে সময় গিয়ে দিচ্ছেন। একসাথে অনেকগুলো রোগী পাচ্ছে, একদিনে কি চিকিৎসা দিচ্ছে না রোগীরা জানে না চিকিৎসক জানে। আমি এই জায়গাটা তো একটু ফোকাস করবো, আর অধ্যাপক নুরুল ইসলাম সম্পর্কে আরো একটু জানবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আপনার সঙ্গে আবার গল্প করছি। দর্শক, ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠান থেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার নীনা ইসলাম। অধ্যাপক নীনা ইসলাম, আপনাকে আবারও স্বাগত জানাই। আমি একটু নুরুল ইসলাম সম্পর্কে জানি। ওনার যে কথাগুলো একটু আজাদ খানও বললেন, আপনিও ছোট করে বললেন, কিন্তু ওই যে
এখন এই যে টেস্টের কথা বললেন না, ওনারা যখন চিকিৎসা করতেন তখন তো এত টেস্ট ছিল না। জি। ওনারা তাহলে রোগ ডিটেক্ট করতেন কি করে, চিকিৎসা করাতেন কি করে? এটার আসলে সমস্যাটাকে আমি এখনো বুঝি না। ধরেন এখনো আমিও কিছু কিছু ডাক্তার যে দেখি না তা না, একদম খুব প্রয়োজন ছাড়া কোনো টেস্ট করে না। একটা ডায়াগনোসিস বলেন আপনারা, জি, আপনারা জি। রোগীকে দেখেই আপনারা বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি। তারপরেও এতগুলো টেস্ট দেয়া, তাহলে আগের ডাক্তাররা কি করতেন? অধ্যাপক নুরুল ইসলাম কিভাবে চিকিৎসা করাতেন? আমি ডাক্তার হওয়ার পরে কিংবা নিজে প্র্যাকটিসের ফিল্ডে আসার পরে যেটা দেখেছি যে আব্বাদের সময়ে কিংবা আব্বাকে আমি যেটা দেখেছি এবং আমার শিক্ষকদেরকেও দেখেছি, প্রতিটা রুগীর গায়ে হাত দিয়ে ওনারা পরীক্ষা করতেন। যখন আমরা ইন্টার্নশিপ করি তখন রুগী দেখার যে আমরা প্র্যাকটিস 3rd ইয়ার থেকে আমাদের করতে হয়, রুগীকে ফার্স্ট অফ অল এক্সামিনেশন, প্রথমে রুগীর হিস্ট্রি, এবং রুগীকে অনুমতি না নিয়ে রুগীর গায়ে হাত দেওয়া যাবে না। সম্মানের সাথে নিজের পরিচয় দিয়ে রুগীর অনুমতি নিয়ে তাকে আমি গায়ে টাচ করে তাকে পরীক্ষা করি। পরীক্ষা করে তার রোগের ইতিহাস কিংবা তার সমস্যার সাথে জড়িত যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোকে আমি মনে করি যে আমার ভালো করে দেখতে হবে, দেখার পরে আমার যদি মনে হয় এটার জন্য আমার রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট না, তখন আমি পরীক্ষা দিই। এখন রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট না কখন হয়? অনেক সময় রুগীরা ওষুধ খেয়ে আসে, অনেক ডাক্তারকে দেখিয়ে আসে, সেই জন্য দেখা যায় যে প্রাথমিকভাবে রোগটাকে সঠিকভাবে নির্ণয় করা। কারণ আমার আব্বাও সবসময় বলতো চিকিৎসা দেওয়া কিন্তু একদম সহজ, রোগ নির্ণয় কঠিন। চিকিৎসা তো একই, ম্যালেরিয়ার চিকিৎসা এইটা, যক্ষার চিকিৎসা এটা ফিক্সড, কিন্তু তুমি রোগটা আসলে কি, রোগটা কি ম্যালেরিয়া নাকি যক্ষা, এটা কি সাধারণ টাইফয়েড জ্বর নাকি যক্ষার জ্বর, কারণ অনেকগুলো জ্বরের ধরন একই। তা রোগ নির্ণয়টাই কঠিন, চিকিৎসা কঠিন না। এখন কেন আমরা এত টেস্ট দিয়ে থাকি? আব্বাদের সময় অনেক সুযোগ সুবিধা ছিল, তবে এখন অনেক টেস্ট এসেছে যেগুলো ওই সময় ছিল না। এবং রুগীদের কিছু রুগী আছে যাদের সামর্থ্য আছে, কিছু সেন্টার আছে কম খরচে টেস্টগুলোর ফলাফল দিয়ে দিচ্ছে, নিশ্চিত হচ্ছে, রুগীও চায় যে আমার টেস্ট হোক। আমরা ওই আস্থাটার জায়গা হয়তো বা রুগীদের কাছে পৌঁছাতে পারিনি, যে টেস্ট ছাড়া যে ওষুধ দিব ওই আস্থাটাতে আমরা পৌঁছাতে পারি না। আব্বারা যেমন কোনো রুগীকে একটা ওষুধ দিলে, 5 টাকার ওষুধ দিলে রুগী কোনোদিন প্রশ্ন করেনি কেন এত কম দামের ওষুধ দিলেন, কেন কোনো টেস্ট দিলেন। এখন অনেক রুগী আছে তারা বলে যে না এই দেশি ওষুধ খাবো না, কিংবা এত সস্তা ওষুধ চান, একটু দামি ওষুধ দেন, আর একটু পরীক্ষা করেন, আর একটু পরীক্ষা করেন। তখন উল্টা আমাদেরকে বুঝাতে হয় এটা আপনার দরকার নেই। তো এমনি আমাদের যেই সময়ে এই যুগের প্রয়োজনেই বলবো অনেক পরীক্ষা দেওয়া হয়, তবে এটা সবসময় গ্রহণযোগ্য না। আমি এবার আপনাদের কথা, কোনো সময়ে এখানে কিছু কিছু পার্সেন্টেজের ব্যাপার আসে, ডাক্তারদেরকে অবৈধ সুযোগ সুবিধার কিছু ব্যাপার আছে। কিছু হাসপাতাল তো শুনেছে যে ওই ন্যায় হয় যে বাধ্যতামূলকভাবে তুমি 1 গাদা রিপোর্ট দিবা, হ্যাঁ, তারপরে তোমার চেম্বারটা ফ্রি, তুমি এখানে চেম্বার করতে পারো, এরকম শর্ত নাকি শুনি, আমি জানি না। কিছু ডাক্তারের প্রথমত আমি মনে করি কিছু ডাক্তারের আর্থিক সচ্ছলতা নেই, কিছু ডাক্তারের আর্থিক সচ্ছলতাতে পৌঁছানোর জন্য যে পরিশ্রম দিতে হবে সেই পরিশ্রমের ধৈর্যটা নেই। আর কিছু ডাক্তার আছে উচ্চাভিলাষী বলবো, যে সময়ের আগে সবকিছু চায়। আমার নিজের চোখে দেখা, আমি এখন যে পর্যায়ে আছি, আমার অনেক ছোট, আমার অনেক আগেই গাড়ি বাড়ি বলতে এখন বলবে যে আপা আপনার তো আপনার আব্বার দেয়ার আছে, কিন্তু ওর বয়সে থেকে না থাকলেও আমার বাবা কিন্তু কোনোদিন গাড়ি বাড়ির চিন্তা করেনি। এমনি যতই মানুষই নাম করেছে অন্তত চিকিৎসা শাস্ত্রে, আমার মনে হয় না তারা কেউ গাড়ি বাড়ির আশায় কিংবা গাড়ি বাড়ির লোভে কোনোদিন রুগীকে সাফার করিয়েছে। রুগীর অপ্রয়োজনীয় কিংবা রুগীর উপর প্রেশার, রুগীর কষ্ট হচ্ছে, সেই অবস্থায় রুগীর থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। এরকম হয়েছে কখনো যে আপনি জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের মেয়ে, এ কারণে কোথাও কোনো সুযোগ পাওয়া অথবা কোথাও খারাপ পরিস্থিতির মুখোমুখি পাওয়া, এরকম হয়েছে কখনো? সম্মান পেয়েছি, কিন্তু সরকারি চাকরিতে আমি বলতে বাধ্য হব সুবিধার চাইতে অসুবিধা অনেক ভোগ করতে হয়েছে। যেমন আমাদের সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া থেকে সহযোগী অধ্যাপক হতে 4 বছর সময়সীমা, 3 থেকে 4 বছর, তা সেখানে আমার লেগেছে 8 বছর। কেন এরকম? রাজনীতি করিনি একটা বড় কারণ, নিউট্রাল থেকেছি এটা আরেকটা কারণ।
এগুলোই আমার কাছে চাক্ষুষ লাগে। কিন্তু এছাড়া রাজনীতি- পড়ালেখার যোগ্যতা দিয়ে আটকাতে পারেন। চিকিৎসকরা রাজনীতি করেন, ঠিক আছে, যে যার চয়েস, কিন্তু চিকিৎসক তো সবার। আপনার বাবার কথাই বলি, মানে সমাজসেবী, চিকিৎসক তো সমাজসেবা এবং সমাজসেবী। সরকারের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে সব সরকার, আমি নাম নিলাম না, জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকের সঙ্গে সরাসরি কাজ করেছেন। সরাসরি কাজ। মানে তিনি যোগ্য মানুষটি বলে তাকে দিয়ে কাজটা করিয়েছেন। এই যে আইপিডিএম এর কথা আজাদ আঙ্কেল বললেন, তার ভিত্তিপ্রস্তর মহামান্য মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্থাপন করেছিলেন। এটা উনি করেছিলেন ৭৮ সালে। মানে খালেদা জিয়ার সঙ্গেও তার, জি। এবং এরশাদ আমলে তিনি জাতীয় অধ্যাপক হয়েছেন মরহুম ৮৭ সালে। খালেদা জিয়া উনি কিন্তু আমার আব্বা যে আইএইচএস করেছে, ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ অ্যান্ড সায়েন্সেস, প্রথম আপনার ঢাকার বাইরে পুরো বাংলাদেশে প্রথম বেসরকারি মেডিকেল কলেজ, সেটা উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রামে। চিটাগাং। এখন ওখানে কতটা ব্যাচ আছে। চলছে? এখন প্রায় ৪০-এর কাছাকাছি। 40তম ব্যাচ জি। চলছে। আচ্ছা, ওটা মানে সরকারি পর্যায়ে চলছে না না, বেসরকারি? বেসরকারি। আচ্ছা, একটা জায়গায় আমি শুনলাম যে সরকারের অনুমোদন নিয়ে আচ্ছা, ঢাকায় একটা স্থাপনা আছে, স্থাপনা করে গেছেন, জি। সেটা কোনো কারণে বেদখল বা কোনো কারণে হয়তো কাজটা হচ্ছে না, বিষয়টাকে একটু বলবেন যে ঢাকার জি মিরপুরে জি, একটা অনেক জায়গা। ধন্যবাদ এটা নিয়ে প্রশ্ন করার জন্য। মরহুম ব্রিগেডিয়ার মালেক স্যার এটা দিয়ে অত্যন্ত উনি এটাতে চিন্তিত ছিলেন। উনি চাইতেন যে এটা কমিশন হোক, চালু হোক। এটা আমার আব্বার করে যাওয়া একটা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালের পরিকল্পনা নিয়ে করা স্থাপনা, প্রায় 14 তলা, এক একটা ফ্লোর আপনার 13,000 স্কোয়ার ফিটের মতো। এটা আব্বা স্থাপনাও আছে? স্থাপনা আছে, কমপ্লিট স্থাপনা 2009 সালে করে গেছে। তো এখানে যখন আমাদের দেশে বার্নের কোনো ইস্যু ছিল না, আমাদের এখানে ডেন্টাল সেক্টরের অপ্রতুলতা নিয়ে যখন কোনো কথা ওঠেনি, সেই 9 সালে আব্বা কিন্তু এটা করে গেছে। ওখানে এইসব সব ফ্যাসিলিটিস রাখা আছে, প্ল্যান করা আছে, এখন চালু হওয়ার অপেক্ষা। সেটা আমার স্বপ্ন বলতে পারেন চালু করাটা। কিন্তু চালু হচ্ছে না কেন? সমস্যাটা কি? এটা আমি মনে হয় সরকার একটু নজরদারি করে ভালো হবে, কারণ ওটার যে জমিটা সেটা সরকারেরই দেয়া, এবং প্রতি বছর সরকার থেকে ওখান থেকে বাজেটও পায়। এটা খতিয়ে দেখলে ভালো হবে। কাউকে দখল, মানে একটু বলতে পারেন, অসুবিধা নেই, কেউ দখল করে আছে বা কোনো কারণে হচ্ছে না কাজটা, এত বড় একটা স্থাপনা কেন পড়ে থাকবে? না। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান কদিন আগেও ক্ষমতা নেওয়ার পরে বলেছে যে যেগুলো আসলে একটু বন্ধ হয়ে আছে, স্বাস্থ্য কমপ্লেক্স বা যেই ভবনগুলো না, বাইরে ব্যবহৃত কেউ হচ্ছে না, দখল করে নেই। আগে যারা পরিচালনা করতেন, ওখানে আব্বা মারা যাওয়ার পর একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, Okay, okay. সেজন্য একটা অপ্রতুলতা আছে বলতে পারেন। এটা কি সরকারি না না, এটা বেসরকারি? বেসরকারি, কিন্তু সরকারের দেয়া জমি। সরকারের যে জমি, সরকার অনুদানও দেয় প্রতি জি, বছর জি। বছর। না, নিশ্চয়ই, মানে স্বাস্থ্যসেবার আমাদের যে অপ্রতুলতা, জি, কারণ যত ওখানে মানুষের বা এত মানুষের চিকিৎসা দিতে পারছে না, সেখানে একটা স্থাপনা এরকম পড়ে থাকবে কেন? নিশ্চয়ই কেন পড়ে থাকবে। মিরপুর বেল্টে ওখানে যে হাসপাতালগুলো আছে, আপনার কিডনি ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন, তারা তো ওভারবার্ডেন্ড। তারা আমার সাথে কথা বলেছে, তারপর হচ্ছে অবশ্যই নতুন সরকার আসছে, দেশ একটা স্থায়িত্বের দিকে যাচ্ছে, অবশ্যই এটা সরকারের নজরে তুলে ধরা দরকার। আপনাদের এই অনুষ্ঠান আমাকে সে সহযোগিতা আশা করি করবে। অবশ্যই, কারণ আমি তারেক রহমানের কথা কেন বললাম, কারণ তিনি কিছুদিন আগে বলেছেন যে যেগুলো ভবন আসলেই। পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে না কোনো কারণ, সেগুলো যেন পুরো অর্থে চালু করা হয়, সেই নির্দেশনা তিনি দিয়েছেন। যে কারণে এটি হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের চোখে আসলে, বা আপনারাও চেষ্টা করতে পারেন সরকারের সঙ্গে যোগাযোগ করে, বা স্বাস্থ্য, আপনি যদি সরকারি চাকরি করেন, স্বাস্থ্য জি, জি, মন্ত্রণালয়ে জি, যোগাযোগ জি। করে এটা দেখতে ইচ্ছা পারেন যে আছে। কি করে। আমরা চাই আসলে কোনো স্থাপনায় মানুষ সেবা পাক, সেটা হচ্ছে মূল কথা, এবং অধ্যাপক নুরুল ইসলামের তৈরি ওজন্যই করা, তো করেছে। জি, সেটার প্রতিও দৃষ্টি দেওয়া উচিত। একটা বিরতি নিয়ে আসি, তারপর আপনার সাথে আবার যুক্ত হচ্ছি গল্পে। দর্শক, ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠান থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠানে আবারও স্বাগত। সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার নীনা ইসলাম। আপনাকে আবারও স্বাগত জানাই। আপনাদের চিকিৎসকদের কথা বলতে পারছিলাম, আপনার চেম্বারে দেখাবো, আপনাকেই দেখাবো, তা আপনার হয়তো সময় পেতে আমার 3 মাস, এরকম ডাক্তার আছে জি। বাংলাদেশে, 3 মাস সময় লেগে যায়। আমার ধরেন আপনি কার্ডিওলজিস্ট, আমার হার্টের সমস্যা, আপনি 3 মাস পরে যদি দেখাই, আমি তো মরে গলে পচে যাব। মানে সিস্টেমটা কি করা উচিত? এটা প্রথমত রেফারেল সিস্টেম, এবং ডাক্তার যাকে একবার কোনো রুগী দেখিয়ে থাকে, সেই ডাক্তারের উদারতা থাকতে হবে। আমরা অনেক সময় ডাক্তাররা বলি যে ঠিক আছে 1 মাস পরে দেখান, কিন্তু আমরা বলে যাই না যে এই মধ্যবর্তী সময়ে আমি না থাকলে আপনি ওনাকে দেখাতে পারবেন, ওনাদেরকে দেখাতে পারবেন। আর হাসপাতালের জরুরি বিভাগ তো 24 ঘন্টা খোলা থাকে, বিশেষ করে যেখানে হৃদরোগ সেবাগুলো আছে, যেমন জাতীয় হৃদরোগ, এটা তো 24 ঘন্টায় খোলা থাকে।
এবং ওখান থেকে সহজে কোনো রুগী ফেরানো হয় না, এমনকি ফ্লোরে হলেও রাখা হয়। সেখানকার কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই। তাই রুগীদেরকে প্রচার করার বড় জায়গা আমি মনে করি ডাক্তারদের দায়িত্ব। তারা তো ধরে রাখে, তারাই দেখতে চায় 3 মাস পরে অনেক হয়তো ডাক্তার টাইম আছে, দেওয়া হলো। অনেক ডাক্তার এবং আমি এরকম ডাক্তারও জানি যিনি কিনা ধরেন সারাদিন অধ্যাপনা করেন, বিকেল থেকে বসেন চেম্বারে, রাত 2টা পর্যন্ত রোগী দেখেন, রাত 5টা থেকে অপারেশন শুরু করেন। কিন্তু তো ভাই আপনারও লাইফটা হলো না, এটা মানুষ তো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমলে চলবে কি করে? হ্যাঁ, আমি কার্ডিয়াক পেশেন্টকে গভীর রাতে অপারেশন করতে দেখেছি, শুনেছি, যেটা কোনোভাবে আইনত সঠিক নয়। ইমার্জেন্সি আলাদা জিনিস, কিন্তু রুগীকে এরকম সারাদিন না খাইয়ে রেখে ডিহাইড্রেটেড করে সুগার কমিয়ে কোনোভাবেই উচিত না। এক্ষেত্রে যদি আমরা মতামত নিতে চান, আমি মনে করি রুগীর সংখ্যা সরকারের ফিসের প্রতি নজর দেওয়া চাইতে, ফিস হয়তো বা ওনাদের পারিশ্রমিক হিসেবে এত বছরের সাধনার পরে একটা পর্যায়ে ওনারা দাবি করতেই পারেন, চাইতেই পারেন, কিন্তু আমি মনে করি রুগীর সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া উচিত, যে একজন ডাক্তার এত ঘন্টায় এত সংখ্যক রুগীর বেশি দেখা উচিত না। যেমন আমরা যখন 3rd ইয়ারে পড়ি, ক্লিনিক্যাল ক্লাস আমাদের শুরু হয়, তখন একটা পেশেন্টের সাথে 5 জন স্টুডেন্ট, 1:5। এমনকি হসপিটালে যে বিভিন্ন আপনার হসপিটালে যে অনুমোদন দেওয়া হয় ইনডোরে, সেভাবেই রেশিও করে। আপনার যদি স্টুডেন্ট নাম্বার 75 হয়, ওটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ এতটা করলে রোগী থাকতে হবে। হ্যাঁ, এতটা বেড, অতটা আচ্ছা, bed থাকতে হবে, বেড okay. পার বেড 5 জনের বেশি স্টুডেন্ট নট অ্যালাউড। যেমন আমাদের টিউটোরিয়াল ক্লাস, ক্লিনিক্যাল ক্লাসগুলো পার ক্লাস ম্যাক্সিমাম 30, এর বেশি না, ম্যাক্সিমাম। ভালো খারাপ তো তখনই আসে যেটা দুটোতেই চলে, কিন্তু এখানে প্রয়োজন। রুগী তো একজন অসুস্থ মানুষ, আর একজন অসুস্থ ব্যক্তি মানে একটা পরিবার। একটা পরিবারে যে কেউ যখন অসুস্থ হচ্ছে, পুরো পরিবারই কম বেশি ওটার দ্বারা এফেক্টেড হচ্ছে। একদম। কিন্তু মানে ওই যে আর অর্থর ব্যাপার তো আছে। বারবার ঘুরে আসে যে অধ্যাপক নুরুল ইসলাম যে ইয়েতে গরিবের ডাক্তার হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন, তিনি গরিবের জন্য কিছু করতে চেয়েছিলেন। সেই গরিবের ডাক্তারদের উপর তো এখন হামলাও হয়। এরকম হলেও তো মানে ডিপ্রাইভ তো হবেই ডাক্তার, আবার ডাক্তারও তো কম, ডাক্তাররাও এভাবে বেরিয়ে আসে না গরিবের জন্য। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার পরিবারের সদস্য আছে, তারা ওই যে আলুটা মূলাটা গাভীর দুধটা এখনো এই জিনিসটা চালু আছে, তারা কখনো কাউকে ফেরায়নি, কখনোই কাউকে ফেরায় না। কিন্তু এটা ঢাকা শহরে বা বড় শহরে চিন্তা করা যায় না। ঢাকা শহরে হয় না যে তা না, ক্লিনিকগুলোতে বিশেষ করে যে শেয়ার্ড চেম্বার যখন হয়, তখন একজন ডাক্তার অল্প সময়ে বেশি রুগী দেখতে চায়, এবং তাতে আমি মনে করি চিকিৎসার গুণগত মানটা বাধাগ্রস্ত হয়। যার জন্য আমি বারবার বলছি, একজন ডাক্তারের ঘন্টা হিসেবে, আমরা যেমন শিক্ষানবিশ অবস্থায় বেড হিসেবে রেশিও ঠিক করা ছিল, তেমন ঘন্টা হিসেবে একজন ডাক্তার একটা রুগীকে কমপক্ষে কত মিনিট সময় দেওয়া উচিত, এবং সেই রেশিওতে উনি যতক্ষণ চেম্বার করবেন, কজন রুগী সর্বোচ্চ হওয়া উচিত, ওটা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আর টেস্ট লিমিট করা একটু কঠিন, কিন্তু টেস্টের চার্জগুলো হয়তো বা সরকার নির্ধারণ করে দিতে পারে। মাঝখানে তো সরকার নির্ধারণ করেছিল, কে শোনে কার কথা? শোনে না তো। পিজি হাসপাতালে একটা নিয়ম চালু হয়েছিল বিগত সরকারের, যে অধ্যাপকরা সকালবেলা রুগী দেখবেন 200 টাকা করে সম্ভবত ফি ছিল। এটা একটা ভালোই জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু এরপরে এটার কি খবর আমরাও জানি না। এগুলো তো সবগুলো হাসপাতালে বা সবগুলো মেডিকেল কলেজে এটা হওয়ার কথা। যদিও আপনারা সকালবেলা গিয়ে আপনি অবশ্যই রাউন্ড দেন, সব রোগীকে একবার দেখা হয়, মানে আপনার দায়িত্বে, যেটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট। কিন্তু আলাদা করে চেম্বারে দেখা অধ্যাপকরা সাধারণত দেখেন না। সব জায়গায় চালু হয় না কেন? আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারি। সবগুলো হাসপাতালে, পিজি হাসপাতাল যেটা তৈরি করেছিল, যে সকালবেলা 2 ঘন্টা প্রত্যেকটা অধ্যাপক 200 টাকার বিনিময়ে রুগী দেখবেন তার চেম্বারে। রাউন্ড না, রাউন্ডে তো দেখেনি আপনারা। সেটা সব জায়গায় চালু হলে তো আরো ভালো হতো। কারণ ডাক্তারের তুলনায় রুগীর সংখ্যা তো অনেক বেশি। একজন অধ্যাপক যে দেখবেন, সব রুগীকে দেখাতে একজন অধ্যাপকের সম্ভব না, এবং ওটা প্রয়োজনও নেই। এই কারণে যে একজন অধ্যাপকের আন্ডারে মেডিকেল অফিসার থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, একটা টিম থাকে। তা একজন অধ্যাপকই যদি সবকিছু করতে হয়, তাহলে অন্যরা তো হতাশ হবে। তাদের যে জ্ঞান তারা অর্জন করেছে সেটা তো চর্চা হবে না, তাদের ক্লিনিক্যাল আই গ্রো করবে না। একদম। আপনার বাবা ঘুরে ফিরে রেফারেল সিস্টেমটাই চলে আসে। আপনার বাবাকে দেখে তো আপনি চিকিৎসক হলেন, ভালোবেসে চিকিৎসক। জি। আপনার সন্তানরা কেউ কি চিকিৎসক হতে চায়? ওরা আমার এই যেহেতু জেনেছে আমি 8 বছর সাফার করেছি,
যেটা আমার যে সময় প্রাপ্য তার থেকে 5-6 বছর জীবনের মোটামুটি 8-9 বছর যোগ্য সম্মান পাইনি কিংবা পদমর্যাদা পাইনি। এবং পদমর্যাদা তো শুধু বেতনের সাথে সম্পৃক্ত না, এটা অনেক কিছুর সাথে সম্পৃক্ত। যেমন আজকের অনুষ্ঠানে আমি অধ্যাপক হয়েছি, আপনারা আমাকে ডাকছেন অধ্যাপক হওয়ার জন্য না, যে কোনো কিছুতেই আমরা চাইবো যে সিনিয়র মানুষদের অভিজ্ঞতাটা শেয়ার করতে। অধ্যাপক মানে তো একটা কোনো শুধু র্যাঙ্ক না, অধ্যাপক মানে তার জীবনে অভিজ্ঞতা আছে। তো বয়স বাড়লে আমরা একজনকে অবজ্ঞা করতে চাই, কিন্তু বয়স বাড়া তো অভিজ্ঞতা সমৃদ্ধ। আমার ছেলে মেয়েরা একসময় চায়, একসময় চায় না। আমার মেয়ে মেডিকেল সায়েন্সে গেছে, কিন্তু মেডিকেলে না, ও বায়োকেমিস্ট্রিতে গেছে, ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। প্রথমে কিন্তু ও বলতো চিকিৎসক হবে, পরে যখন দেখলো যে প্রায় টিভিতে দেখে ডাক্তারদের অসম্মান, মারামারি, ডাক্তারদেরকে যথাযথ মর্যাদা না দেয়া, সব কিছু মিলিয়ে বললো যে না, যেখানে সরাসরি পেশেন্ট ডিলিংস নাই কিন্তু ওদের জন্য আমি রিসার্চ করতে পারবো, ওদেরকে উন্নত কিছু দিতে পারবো, আমি সেটাতে যেতে চাই। তখন নিজ ইচ্ছাতেই ও বায়োকেমিস্ট্রিতে গিয়েছে। ওকে, ওটা হচ্ছে বড়জন, ছোটজন? হ্যাঁ, আর ছেলে হচ্ছে 17 বছর, ও এবার ও লেভেল দিচ্ছে, বলে তো সার্জন হবে, কিন্তু রক্ত দেখলে ভয় পায়। এই হচ্ছে ডায়লেমা। দেখা যাক, জোর নেই, কিছুতেই জোর নেই। তবে খুব গর্ববোধ করে নানাকে নিয়ে, যখন আব্বার লাইফ হিস্ট্রি দেখে খুবই গর্ববোধ করে এবং আমাকে বলে তুমি তো নানা ভাইয়ের মতো কিছুই হয়নি। আমি বলি যে আমার এখনো সময় আছে, কারণ আব্বা যখন রিটায়ারমেন্টে যায় 59 বছর বয়সে, তারপরে আব্বার প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশের ফার্স্ট প্রাইভেট মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটি চিটাগাংয়ে করে, ঢাকার বাইরে নিজের মায়ের বাড়িতে, ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং। ওখানে প্রায় 13টা দেশ থেকে বিদেশি স্টুডেন্টরা পড়ালেখা করে এবং অনেক ডিপার্টমেন্ট আছে, শুধু মেডিকেল সায়েন্স না। এই তো ওই জায়গাটায় আমরা সাংবাদিক, চিকিৎসক, অধ্যাপক, এই মানুষগুলো রাজনীতিতে আসা উচিত না। একটু বারবার ডিপ্রাইভড, 9 বছরের মতো লেগেছে আপনার ওই যোগ্য প্রাপ্যটুকু পেতে। এর থেকে বেরোতে পারবো আমরা অবশ্যই। কিভাবে? কারণ এখন জবাবদিহিতার সময় এসছে। আগে যেমন আমরা হচ্ছে না আফসোস করতাম, ঘরের কোণে কোনো প্রতিবাদ খুব কম করতাম, প্রতিবাদ করলে কে কি বলবে, আজকে প্রতিবাদ করলে কালকে আমাকে আইটেমে ফেল করিয়ে দিবে কিনা, এই ভয়গুলো আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কিংবা এই প্রজন্মে সেই ভয়টা নেই। আমি অন্তত আমার অবজারভেশনে তাই এসেছি এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ সাহসের সাথে মুখোমুখি হওয়াটাই সমাধানের পথ আমি মনে করি। এখন আমরা যা প্রয়োজন সেটা তুলে ধরছি সরকারের কাছে এবং সরকারও শুনছেন এবং যুক্ত এগিয়ে যাচ্ছে। এবং রুগীরাও তো অনেক স্বাস্থ্য সচেতন, আগের তুলনায় অনেক স্বাস্থ্য সচেতন। আগে তো আমরা অসুস্থ না হলে চেক আপ করতে যেতাম না, এখন আমরা মনে করি বছরে অন্তত একবার দুবার। যেমন আপনার জুনিয়র কেউ একজন আপনাকে দেখলো যে আপনি এরকম ডিপ্রাইভড হয়েছেন, তো সে তখন ভাববে এটা কি দরকার, আমিও তাহলে রাজনৈতিক পতাকা তলে গিয়ে দাঁড়াই। অনেকে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। এদিকে সারাদিন মিটিং মিছিল করে আসছে, এসে হোস্টেলে বসে কিংবা ঘরে কোনায় বসে যাদের পিছন পিছন মিছিল করে আসলো তাদেরকেই গালাগালি করছে। তা আমার যেটা তাদের প্রতি আমার মন্তব্য, আমি উপদেশও বলবো না, কারণ তারা অ্যাডাল্ট এবং ম্যাচিউর এনাফ নিজের লাইফ ক্যারি করার জন্য। আমি মন্তব্য বলবো যে পড়ালেখার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, অন্তত চিকিৎসা শাস্ত্র তো একেবারেই নেই। এবং পড়ালেখা এমন একটা জিনিস যেটা কেউ তোমার থেকে নিতে পারবে না। আমার ডিগ্রি করা ছিল, দেশের সর্বোচ্চ ডিগ্রি করা ছিল, আমি কখন সহযোগী অধ্যাপক হচ্ছি, কখন অধ্যাপক হচ্ছি, এটা নিয়ে কোনোদিন একদিনের জন্য চিন্তা করি না, এক মুহূর্তের জন্য। কিন্তু এখন যত বড় হয়েছি বুঝতে পারছি এটা আমার নৈতিক অধিকার, এটা আমার পরিশ্রমের প্রতিফলন। আপনি যখন একটা ভালো কাজ করে ওটা থেকে অন্য থেকে এনকারেজমেন্ট পাবেন, থ্যাংক ইউ পাবেন, তখন আপনি ওটা করতে আরো উৎসাহিত বোধ করবেন। এই যে কোভিডের সময় ডাক্তাররা যেভাবে কাজ করেছে, এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। জীবনের যেখানে মাকে বাচ্চারা ফেলে গেছে কিংবা বাচ্চাকে বাবা মা ফেলে যেতে বাধ্য হয়েছে, রোগটাই এমন, দোষ দেওয়া যায় না। সেখানে চিকিৎসকরা নিজের বাসায় হয়তো বা অসুস্থ কোভিড রোগী আছে, তাকে সাময়িক চিকিৎসা দিয়ে হাসপাতালে এসে ডিউটি করেছে। অনেক বড় বড় ডাক্তার তো ইন্তেকাল করেছে। কোনোভাবেই আসলে মানে বাদ দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু যে আপনার কথাও এমন, মুখে যতটা ধন্যবাদ দেই, রিয়েল লাইফে ততটা ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতে এই জিনিসটা পরিবর্তন হবে, আমরা এটা আশা করতে চাই। ডাক্তার নীনা ইসলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও, ভালো থাকবেন।
দর্শক, পেশায় পরম্পরা অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকবেন।